হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইকোনমিক্স অর্থনীতির 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 11-এর সেমিস্টার 2 এর প্রথম চ্যাপ্টার মার্কেট স্ট্রাকচারের উপরে ডিটেলসে আলোচনা করব। এই চ্যাপ্টারে টোটাল 3টি খণ্ড রয়েছে, যেখানে প্রথম খণ্ডে তোমরা ডিফারেন্ট টাইপস অফ মার্কেট সম্বন্ধে দেখবে, দ্বিতীয় খণ্ডে রেভিনিউ বা আয়ের উপরে ডিটেলসে আলোচনা করা রয়েছে, আর তৃতীয় খণ্ডে ফাইন্যান্সিং অর্থাৎ অর্থ সংস্থান কিভাবে সংগ্রহ করা সম্ভব সেই সকল ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা প্রথম দুটো যে খণ্ড রয়েছে অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ মার্কেট বলতে কি বোঝায় এবং উৎপাদক তার উৎপাদিত দ্রব্যগুলো মার্কেটে বিক্রি করে কিভাবে রেভিনিউ ম্যাক্সিমাম প্রফিট বা আয় জেনারেট করবে সেই সকল ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা এই চ্যাপ্টার থেকে কভার করব। তাই আজকের ভিডিওটি তোমাদের সেমিস্টার 2 এর প্রিপারেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভিডিওটিকে তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন এবং এখনো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের কোনো ডাউটস, কোয়ারিজ বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের টপিক। সেমিস্টার 1-এ তোমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অর্থাৎ চাহিদা এবং তার যোগান বলতে কি বোঝায়, তো সেই টপিকের ওপরে তোমরা ডিটেলসে পড়েছিলে এবং উৎপাদনের জন্য কি কি সামগ্রী প্রয়োজন এবং উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা সম্ভব সেই টপিকের ওপরেও তোমরা সেমিস্টার 1-এ ডিটেলসে পড়েছো, নলেজ অর্জন করেছো। এবার আমরা দেখব যে উৎপাদিত দ্রব্য বাজারে কিভাবে বিক্রি হচ্ছে, বাজার কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করতে যাওয়ার সময় যোগান এবং চাহিদা রেখার সাথে কিভাবে সমন্বয় সাধন করছে এবং সেখান থেকে কিভাবে একটি প্রতিষ্ঠান রেভিনিউ বা ইনকাম জেনারেট করছে সেই সকল ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টেই দেখব মার্কেট বা বাজার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে বাজার হলো একটি সামাজিক প্রতিষ্ঠান যা ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বিনিময় নামক সামাজিক সম্পর্ক স্থাপন করে বিভিন্ন ধরনের লেনদেন ও বিভিন্ন দামের মাধ্যমে। অর্থাৎ সাধারণ ভাষায় আমরা বাজার বলতে বুঝি একটি স্থানকে। আমাদের বাড়ির আশেপাশে যে লোকাল মার্কেটগুলো রয়েছে, যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো ক্রয় করতে পারি, পারচেস করতে পারি, তো সেই সকল স্থানকেই আমরা বলছি বাজার। কিন্তু অর্থনীতির ভাষায় বাজার বলতে একটি সামাজিক প্রতিষ্ঠান বা একটি অর্গানাইজেশন, একটি কোম্পানি বা একটি সংস্থাকে বা একটি ফার্মকে বোঝানো হয়েছে, যারা দৈনন্দিন জীবনের প্রত্যেকটি দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন করে এবং একটি নির্দিষ্ট স্থানে গিয়ে সেগুলো বিক্রি করে। সেই নির্দিষ্ট স্থানকেই আমরা বলছি বাজার, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি সমাজের মানুষ সেই স্থানে গিয়ে দ্রব্য বিক্রি করতে পারবে, আবার আরেক সংখ্যক মানুষ সেই দ্রব্য সামগ্রীগুলো ক্রয় করে জীবন ধারণ করতে পারবে। তো এই পুরো ধারণাকেই আমরা বলছি বাজার বা মার্কেট। এবার আমরা দেখব বাজারের কি কি শ্রেণী বিভাগ রয়েছে। তো জিওগ্রাফিক্যাল এরিয়া অর্থাৎ ভৌগোলিক পরিধির বিচারে বাজারকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে: লোকাল মার্কেট বা স্থানীয় বাজার, ন্যাশনাল মার্কেট বা জাতীয় বাজার এবং ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক বাজার। লোকাল মার্কেট কি? আমরা আমাদের বাড়ির আশেপাশে যে ছোট ছোট বাজারগুলো দেখি, সবজি বাজার, ফলের বাজার, মাছের বাজার, ছোট ছোট মুদিখানার দোকান, তো সেই সকল দোকানগুলো সমষ্টিবদ্ধ হয়ে যে বাজার তৈরি করেছে তাকে আমরা বলছি লোকাল মার্কেট বা স্থানীয় বাজার। ন্যাশনাল মার্কেট বা জাতীয় বাজার কি? কোনো বৃহৎ কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান জাতীয় স্তরে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলোকে যে সমস্ত জায়গায় বিক্রি করছে তাকে আমরা বলছি জাতীয় বাজার। যেমন আজকের দিনে লাইফবয়ের প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়া, সমগ্র ভারতবর্ষ ব্যাপী এই প্রোডাক্টটি বিক্রি হয়। তো এই প্রোডাক্টকে কেন্দ্র করে যে বাজার তৈরি হয়েছে তাকে আমরা বলছি ন্যাশনাল মার্কেট, অর্থাৎ বৃহৎ স্তরে যে বাজার তৈরি হয়েছে। আর ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বাজার কি? দেশের বাইরে আন্তর্জাতিক স্তরে যে সকল দ্রব্য সামগ্রীগুলো বিক্রি হচ্ছে, যেমন আমাদের ভারতবর্ষ থেকে দার্জিলিং টি এবং দার্জিলিংয়ের কমলালেবু বৈদেশিক বাজারে বিক্রি হয়। অর্থাৎ আমাদের জাতীয় সম্পত্তি বা আমাদের দেশে উৎপাদিত দ্রব্য বৈদেশিক বাজারে বিক্রি হওয়াকে আমরা বলছি ইন্টারন্যাশনাল মার্কেট বা
আন্তর্জাতিক বাজার। এবার আমরা দেখব টাইম পিরিয়ড, অর্থাৎ সময় মেয়াদ অনুযায়ী বাজারকে আরও 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ভেরি শর্ট পিরিয়ড মার্কেট, অর্থাৎ অতি স্বল্প মেয়াদী বাজার। আমরা যদি রেলওয়ে স্টেশন বা বাস স্টপেজে ভালো করে লক্ষ্য করে থাকি, তো সেখানে বিভিন্ন ধরনের হকাররা বিভিন্ন স্টপেজগুলোতে ভিজিট করে এবং সেখানে তাদের ক্রয় করা দ্রব্য সামগ্রীগুলোকে বিক্রি করে। তো এই যে স্বল্পকালের জন্য তারা সেখানে অবস্থান করে দ্রব্য সামগ্রীগুলো বিক্রি করছে, তো সেই সময়ের বিচারেই আমরা এই ধরনের বাজারকে বলছি অতি অল্প মেয়াদী বাজার বা ভেরি শর্ট পিরিয়ড মার্কেট। নেক্সট হলো শর্ট পিরিয়ড মার্কেট বা স্বল্প মেয়াদী বাজার, যেমন মেলাকে কেন্দ্র করে যে বাজার তৈরি হয়, যে ছোট ছোট দোকানগুলো বসে, তাকে আমরা স্বল্প মেয়াদী বাজার বলতে পারি। অর্থাৎ যতদিন মেলা চলবে ততদিনই সেই বাজারগুলো স্থায়ী হবে এবং সেখানে বিক্রেতারা তাদের ক্রয় করা দ্রব্য সামগ্রীগুলো বা উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলো সেখানে বিক্রয় করবে। তো এই ধরনের মেলাকে কেন্দ্র করে যে বাজার তৈরি হয় তাকে আমরা বলছি স্বল্প মেয়াদী বাজার। নেক্সট হলো দীর্ঘমেয়াদী বাজার বা লং পিরিয়ড মার্কেট। কিছুক্ষণ আগেই আমরা লাইফবয় সাবানের কথা উল্লেখ করলাম, তো লাইফবয়ের পরে এসেছিল ডেটল। তো এই ধরনের সাবান উৎপাদনকারী সংস্থাগুলো দীর্ঘকাল যাবৎ বহু বছর ধরে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীগুলোকে বাজারে বিক্রি করছে। তো এই যে দীর্ঘকাল ধরে তারা উৎপাদন করছে এবং দীর্ঘকাল ধরে তারা বিক্রয় করছে, তো এই ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে যে বাজার তৈরি হয়েছে তাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী বাজার। আর লাস্ট হলো ভেরি লং পিরিয়ড মার্কেট, অর্থাৎ অতি দীর্ঘমেয়াদী বাজার। অর্থাৎ সেই সকল বাজারের কথা বলা হয়েছে যেগুলো বহু কাল যাবৎ স্থায়ী বা বহু কাল যাবৎ ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া সেখানে বর্তমান। যেমন মাটি দ্বারা উৎপাদিত কোনো দ্রব্য, যেমন প্রদীপ, মাটির পুতুল, এই সকল দ্রব্য সামগ্রীগুলো বহু কাল যাবৎ বিক্রয় হচ্ছে। অর্থাৎ যবের থেকে মানুষ সভ্য হয়েছে, যবের থেকে মানুষ বাজার ব্যবস্থার উদ্ভাবন করেছে, সৃষ্টি করেছে, তবের থেকে এই সকল দ্রব্য সামগ্রীগুলো বিক্রি হচ্ছে। তো এই সকল দ্রব্য সামগ্রীর বিক্রয়কে কেন্দ্র করে যে দীর্ঘকালীন বাজার তৈরি হয়েছে তাকে আমরা বলছি অতি দীর্ঘমেয়াদী বাজার বা ভেরি লং পিরিয়ড মার্কেট। এবার আমরা দেখব অ্যাকর্ডিং টু কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজার তৈরি হয়েছে সেই বাজার বলতে কি বোঝায়। তো প্রথম হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। নেক্সট হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট। এরপরে দেওয়া হয়েছে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট। এছাড়া রয়েছে ডুওপলি মার্কেট, আর লাস্ট হলো অলিগোপলি মার্কেট। এবার আমরা এই সকল মার্কেট স্ট্রাকচারের ওপরে একটু বিশদে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখব পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং প্রত্যেকেই একই সমজাতীয় দ্রব্য ক্রয় ও বিক্রয় করে থাকে, সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। অর্থাৎ যে বাজারে ক্রেতার যেমন অভাব নেই, ঠিক তেমনই বিক্রেতারও কোনো অভাব নেই এবং প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেক বিক্রেতাই একই ধরনের দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করছে। তো সেই ধরনের বাজারকে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। তো এক্ষেত্রে আমরা এডিবল অয়েলের কথা উল্লেখ করতে পারি। আমরা আমাদের দৈনন্দিন রান্নাবান্নার জন্য যে এডিবল অয়েল, মাস্টার্ড অয়েল, রিফাইন্ড অয়েল ইউজ করছি, তো সেই তেল উৎপাদনকারী অর্থাৎ খাবার তেল উৎপাদনকারী সংস্থাগুলো হলো যেমন ফরচুন, ধারা, ইমানি, সফোলা। তো এরা বিভিন্ন ধরনের তেল উৎপাদন করে এবং কাস্টমারের কাছে প্রচুর অপশন আছে। কেউ ধারার কিনছে, কেউ ফরচুন কিনছে, কেউ ইমানির প্রোডাক্ট কিনছে। অর্থাৎ বিক্রেতার বাজারে অভাব নেই, উৎপাদকের বাজারে অভাব নেই, ঠিক তেমনি বাজারে ক্রেতারও অভাব নেই। অর্থাৎ প্রত্যেকটি ব্র্যান্ড, প্রত্যেকটি কোম্পানি তাদের উৎপাদিত দ্রব্যের যথাসাধ্য বিজ্ঞাপন দিচ্ছে বা মার্কেটিং করছে এবং তারা তাদের উৎপাদিত দ্রব্যকে বেস্ট নাম্বার ওয়ান বলে প্রমাণ করার চেষ্টা করছে। অর্থাৎ তারা একে অপরের সাথেই কম্পিট করছে গুড থেকে বেস্ট, বেস্ট থেকে বেটার প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে। তো এই ধরনের যে বাজার ব্যবস্থা তাকে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। এবার আমরা দেখব মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে বাজারে
একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতার সংমিশ্রণ রয়েছে, যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার অবাধ প্রবেশাধিকার রয়েছে। প্রতিটি বিক্রেতা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে এবং প্রত্যেকে দ্রব্য অন্য দ্রব্যের থেকে পৃথক কিন্তু ঘনিষ্ঠ পরিবর্তন হয়। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই যে তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কথা বললাম, ফরচুন বা অন্যান্য যে ইমানি, সফলা, ধারা এই ধরনের যে ব্র্যান্ডের কথা উল্লেখ করলাম, তো তারা কিন্তু শুধুমাত্র এডিবল অয়েল উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টও উৎপাদন করছে, যেমন আটা, ময়দা, সুজি, এবং তাদের উৎপাদিত দ্রব্য যেভাবে বিক্রি হচ্ছে বা তার যে ডিমান্ড রয়েছে, তো সেই হিসাবে বাজারে প্রচুর পরিমাণে চাহিদা তৈরি হচ্ছে এবং সেই চাহিদাকে কেন্দ্র করে তারা যথাসাধ্য যোগান দেওয়ার চেষ্টা করেছে এবং কাস্টমার সেই ধরনের দ্রব্যগুলোকে পারচেসও করছে, ক্রয়ও করছে। অর্থাৎ বাজারে যেমন দৈনন্দিন দ্রব্যের কোনো অভাব নেই, ঠিক তেমনই বিক্রেতারও কোনো অভাব নেই, উৎপাদকেরও কোনো অভাব নেই। কিন্তু আমরা যেহেতু নামি দামি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট কেনার আগে একবার হলেও ভাবি যে এই প্রোডাক্টটি কিনলে বা এই প্রোডাক্টটির গুণগত মান কতটা ভালো, তো সেটা আমরা একবার হলেও বিচার করে দেখি। অর্থাৎ এখানেই প্রশ্ন আসছে একচেটিয়া বাজারের। এবং যেহেতু এই ধরনের বাজারের মধ্যে প্রতিযোগিতামূলক বাজার বর্তমান বলে এই ধরনের বাজারকে আমরা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলছি। অর্থাৎ আমাদের কাছে যেমন অপশন আছে যে আমরা সেই সেম প্রোডাক্ট অন্য ব্র্যান্ডের কিনতে পারবো, ঠিক তেমনই অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে সেখানে গুণগত মান প্রপারলি পাওয়া যাবে কিনা সেটাও আমরা একবার ভাবনা চিন্তা করে সবথেকে বেস্ট যে প্রোডাক্টটি রয়েছে সেটাই আমরা কেনার কথা ভাবি। তো এই ধরনের যে বাজার তাকে আমরা বলছি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ যেখানে অনেকগুলো কোম্পানি একই ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে পারে বা একই কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট উৎপাদন করছে, যেখানে বিক্রেতার যেমন কোনো অভাব নেই, ঠিক তেমনই ক্রেতারও কোনো অভাব নেই। তার পাশাপাশি ক্রেতার কাছে অজস্র অপশন রয়েছে যে তারা যে কোনো একটি প্রোডাক্ট পারচেস করতে পারে। তো এই ধরনের বাজারকেই আমরা বলছি মনোপলিস্টিক্যালি কম্পিটিটিভ মার্কেট বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এবার আমরা দেখব মনোপলি বা একচেটিয়া বাজার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে যে বাজারে একজন বিক্রেতা এবং অজস্র ক্রেতা থাকে এবং বিক্রেতার দ্বারা দাম বা দ্রব্যের পরিমাণ প্রভাবিত হয়, তাকে একচেটিয়া বাজার বলা হয়। অর্থাৎ একচেটিয়া বাজার বলতে সেই বাজার বা সেই দ্রব্যকে কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছে, যেই দ্রব্যের কোনো বিকল্প নেই, বিক্রেতা চাইলে সেই দ্রব্যের দাম বাড়িয়ে দিতে পারে বা সেই দ্রব্যের যে পরিমাণ দেওয়া দরকার সেই পরিমাণ কমিয়ে দিতে পারে, অর্থাৎ কারচুপি করতে পারে। একচেটিয়া বাজার যেখানে দেখা যায়, অর্থাৎ যেখানে সেই দ্রব্য ছাড়া অন্য কোনো দ্রব্য নেই। যেমন আমরা আজ থেকে যদি 30-40 বছর আগেকার কথা যদি বলি, তো সেই সময় শুধুমাত্র লাইফবয় সাবানই ছিল। তখন ডেটল, লাক্স, ডাভ এই ধরনের যে বড় বড় ব্র্যান্ড তখন কিন্তু সেই সময় ছিল না। তাই সেই সময় মানুষের কাছে শুধুমাত্র লাইফবয় ছাড়া কোনো অপশন ছিল না। এবার লাইফবয়ের দাম যদি ঠিক থাকে তবুও ঠিক, তার পরিমাণ বা তার গুণগত মানের মধ্যে যদি কোনো হেরফের থাকে তবুও মানুষের কাছে কোনো অপশন ছিল না, কারণ সেই সময় অন্য কোনো ভালো ব্র্যান্ড ছিল না। তো এই ধরনের বাজারকে আমরা বলছি একচেটিয়া বাজার, যেখানে ক্রেতা অসংখ্য রয়েছে কিন্তু বিক্রেতা একজনই রয়েছে। তাই কাস্টমারের কাছে অন্য কোনো অপশন না থাকার কারণে তারা সেই নির্দিষ্ট দ্রব্য কিনতে বাধ্য থাকে বলে এই ধরনের বাজারকে আমরা বলছি মনোপলি বা একচেটিয়া বাজার। এবার আমরা দেখব অলিগোপলি বাজার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে অলিগো হলো অল্প সংখ্যক এবং পলি হলো বিক্রেতা। অর্থাৎ যে বাজারে অল্প সংখ্যক বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে এবং বিক্রেতা ক্রেতার নিকট সমজাতীয় বা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তাকে অলিগোপলি বাজার বলা হয়। অর্থাৎ যে বাজারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার সংখ্যা যথেষ্ট কম রয়েছে এবং বিক্রেতারা ক্রেতার নিকট একই ধরনের বা ভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী বিক্রয় করে। অর্থাৎ যেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেমন বর্তমান, ঠিক তেমনি একচেটিয়া বাজারও পরিলক্ষিত হয়। এই ধরনের মিশ্র বাজার ব্যবস্থাকে বলা হয়েছে অলিগোপলি বাজার।
এবার আমরা দেখব ডুওপলি বাজার বলতে কি বোঝায়। তো বলা হয়েছে একটি ডুওপলি হলো অলিগোপলির একটি রূপ, যেখানে মাত্র দুটি কোম্পানি বাজারে আধিপত্য বিস্তার করে। একটি দ্বৈত কোম্পানিগুলির মধ্যে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবণতা থাকে। একচেটিয়া বাজার ক্ষমতার সম্ভাবনা হ্রাস করে। তো আমরা এই টপিকের শুরুতেই যে লাইফবয় এবং ডেটল সাবানের কথা উল্লেখ করেছিলাম, তো সেই সময় লাইফবয় এবং ডেটল ছাড়া অন্য কোনো ব্র্যান্ড সেই সময় ছিল না। আজ থেকে যদি আমরা 30 বা তারও অধিক সময়ের কথা যদি বলি, তো সেই সময় ডাভ ছিল না, লাক্স ছিল না, বা অন্যান্য যে বডি সোপগুলো রয়েছে সেগুলোও সেই সময় ছিল না। তো তারা নিজেদের উৎপাদিত দ্রব্যকেই সবথেকে বেস্ট বলে প্রমাণ করার চেষ্টা করেছিল। তো সেই হিসাবে তারা মার্কেটিংও করতো, বিজ্ঞাপন দিত, এবং সেখানে তারা বলতো যে তাদের প্রোডাক্টের মধ্যে এই গুণগত মান রয়েছে। অর্থাৎ তারা একে অপরের সাথেই কম্পিট করত, প্রতিদ্বন্দ্বিতা করত, এবং একচেটিয়া বাজারের ক্ষমতাকে হ্রাস করার চেষ্টা করত। তো এই ধরনের যে বাজার তাকে আমরা বলছি ডুওপলি বাজার। তো ডুওপলি বাজার এক ধরনের অলিগোপলি বাজারেরই একটি রূপ। এবার আমি এখানে তোমাদের পড়ার সুবিধার্থে কিছু স্পেশাল নোটস অ্যাড করেছি। তো প্রথমেই বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখার আকৃতি হয় অনুভূমিক অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা যদি একটি 90 ডিগ্রি রেখা যদি টানি এবং সেই রেখাটি যে বিন্দুতে গিয়ে শেষ হচ্ছে, এন্ড হচ্ছে, সেই বিন্দু থেকে আরেকটি যদি সমান্তরাল রেখা যদি টানি, লাইন যদি টানি, তো সেই সমান্তরাল রেখাকেই আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখা হিসেবে চিহ্নিত করতে পারি। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেকটি উৎপাদিত দ্রব্যের সমান গুরুত্ব রয়েছে, সমান প্রতিযোগিতা রয়েছে, তাই সেই ধরনের দ্রব্যের চাহিদা রেখার আকৃতি সমান্তরাল হয়, সমান হয়। এছাড়া বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির হওয়ায় ফার্মের মোট আয় রেখার আকৃতি হয় মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরল রেখা। অর্থাৎ আমরা যদি একটি 90 ডিগ্রি রেখা টানি, সেই রেখাটি যেখান থেকে শুরু হয়েছিল সেই বিন্দু থেকে আরেকটি যদি সমান্তরাল রেখা টেনে দিই এবং সেই দুটো রেখার মাঝখানের বিন্দু থেকে যে রেখাটি ঊর্ধ্বমুখী যাচ্ছে, অর্থাৎ প্রায় 60 ডিগ্রি কোণ তৈরি করছে, তো সেই রেখার মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের মোট আয় চিহ্নিত করতে পারি। কারণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু প্রত্যেকটি দ্রব্যের দাম স্থির থাকে, কোনো কোম্পানি তাদের ইচ্ছা অনুযায়ী দ্রব্যের দাম বাড়াতে পারবে না, বাড়ালে সেই দ্রব্য মার্কেটে চলবে না। বলে যেহেতু দ্রব্যের দাম স্থির থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকটি সাধারণ মানুষ তাদের চাহিদা অনুযায়ী সেই দ্রব্যগুলো পারচেস করতে পারে বলে, ক্রয় করতে পারে বলে সর্বদা প্রত্যেকটি কোম্পানির মোট আয় ঊর্ধ্বগামী হয়। এবার আমরা দেখব টিআর এআর এমআর আন্ডার ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল প্রাইস, অর্থাৎ স্থির এবং পরিবর্তনশীল দামের মাধ্যমে কিভাবে টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ নির্ণয় করা যায়, বা এদের ধারণা কী কী রয়েছে, তো সেই টপিকগুলো আমরা এবার কভার করব। তো প্রথমে দেখব টোটাল রেভিনিউ বা মোট আয় বলতে কি বোঝায়। তো বলা হয়েছে কোনো প্রতিষ্ঠান বা ফার্ম যে দ্রব্য উৎপাদন করছে, সেই দ্রব্য বাজারে বিক্রি করে শিল্প প্রতিষ্ঠানটি বা ফার্মটি যে অর্থ পাচ্ছে তাকে আমরা বলছি মোট রেভিনিউ বা মোট আয়। তাই টিআর অর্থাৎ টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু পি কিউ। পি অর্থাৎ প্রাইস আর কিউ অর্থাৎ কোয়ান্টিটি। অর্থাৎ টোটাল রেভিনিউ বলতে নির্দিষ্ট দামকে বোঝানো হয়েছে এবং সেই দাম অনুযায়ী কত পরিমাণ বা কত কোয়ান্টিটিতে দ্রব্য বিক্রি হলো, তো সেখান থেকে যে আয় আসছে তাকে আমরা বলছি টোটাল রেভিনিউ বা মোট আয়। তাই এখানে বলা হয়েছে স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি, অর্থাৎ ই গ্রেটার দেন 1 যদি হয়, ই অর্থাৎ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতার কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে মোট আয় বৃদ্ধি পাবে। আর স্থিতিস্থাপকতার মান 1-এর সমান হলে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে মোট আয় স্থির থাকে। আর স্থিতিস্থাপকতার মান 1-এর কম হলে, অর্থাৎ ই লেস দেন 1 হলে মোট আয় হ্রাস পায়। তো এই নোটসটি তোমরা নোট ডাউন করে নিতে পারো। আগামী দিনে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করার ক্ষেত্রে এই স্পেশাল নোটসগুলো তোমাদের কাজে লাগতে পারে। অর্থাৎ কোনো কোম্পানির উৎপাদিত দ্রব্য যতটা পরিমাণে বিক্রি হবে ততই তার মুনাফা অর্জন হবে, আর এই মুনাফা বা
টোটাল রেভিনিউকে মেজার করার জন্য আমরা স্থিতিস্থাপকতার মানের সাহায্য নিই, অর্থাৎ E>1 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে দেখাই যে মোট আয় বৃদ্ধি হয়েছে। আর স্থিতিস্থাপকতার মান যদি E=1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখাই যে মোট আয় স্থির থাকে। আর স্থিতিস্থাপকতার মান যদি কম হয় অর্থাৎ E<1 হয় তাহলে সেক্ষেত্রে মোট আয় হ্রাস পায়। তাই এখানে বলা হয়েছে যখন চাহিদা রেখা নিম্নমুখী হয় তখন মোট আয় রেখা বা টিআর মূল বিন্দু থেকে শুরু হয়ে ঊর্ধ্বমুখী উল্টানো ইউ আকৃতির মতো হয়। কোনো দ্রব্যের যদি চাহিদা কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেই চাহিদা রেখার নিম্নমুখী হওয়াকে আমরা ইউ এর মতো নিচের দিকে বেঁকিয়ে দিই এবং তার মাধ্যমে আমরা দেখাই যে চাহিদার পতন হচ্ছে, চাহিদা নিম্নমুখী হচ্ছে। তাই এখানে বলা হয়েছে চাহিদা রেখা যদি নিম্নমুখী হয় তখন মোট আয় রেখা মূল বিন্দু থেকে শুরু হয়ে অর্থাৎ যে আয় রেখা ঊর্ধ্বগামী হচ্ছিল সেই আয় রেখা তখন নিম্নমুখী হয়ে ক্রমশ নিচের দিকে নামতে থাকে এবং ইউ আকৃতির আকার ধারণ করে। এবার আমরা দেখব এভারেজ রেভিনিউ বা গড় আয় বলতে কি বোঝায়। তো বলা হয়েছে গড় আয় হলো উৎপাদনের একক পিছু মোট আয়, অর্থাৎ মোট আয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়। অর্থাৎ এভারেজ রেভিনিউ বা গড় আয় যদি নির্ণয় করতে হয় তাহলে টোটাল রেভিনিউ বা মোট আয়কে কোয়ান্টিটির সাথে ডিভাইড করে দিতে হবে। অর্থাৎ মোট আয়কে কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণের সাথে যদি ভাগ করে দেওয়া হয় তো সেখান থেকে আমরা পাবো PQ অর্থাৎ প্রাইস পাবো এবং কোয়ান্টিটি পাবো, দাম এবং পরিমাণ পাওয়া যাবে এবং সেখান থেকে সেই পার্টিকুলার প্রোডাক্টটি কতটা বিক্রি হয়েছে এবং সেখান থেকে এভারেজ গড়ে কত আয় হয়েছে সেটা নির্ণয় করা সম্ভব হবে। এবার আমরা দেখব মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় বলতে কি বোঝায়। তো বলা হয়েছে অতিরিক্ত এক একক বিক্রয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলা হয়। অর্থাৎ মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় যদি নির্ণয় করতে হয় বলা হয়েছে টিআর ডিভাইডেড বাই কিউ, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি, সেখান থেকে পিকিউ অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটি পাওয়া যাবে। সেই প্রাইস এবং কোয়ান্টিটিকে আবার কোয়ান্টিটির সাথে ডিভাইড করে দিলে আমরা টোটাল প্রাইস নির্ণয় করতে পারবো এবং সেখান থেকেই প্রান্তিক আয় নির্ণয় করা সম্ভব হবে। এবার আমি এখানে তোমাদের পড়ার সুবিধার্থে আরও কিছু স্পেশাল নোটস অ্যাড করেছি। তো প্রথমেই দিয়েছি দাম স্থির থাকলে অর্থাৎ চাহিদা রেখা অনুভূমিক অক্ষের সমান্তরাল হলে AR=MR হবে, অর্থাৎ এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউর সমান হবে, অর্থাৎ গড় আয় প্রান্তিক আয়ের সমান হবে। অর্থাৎ দাম যদি স্থির থাকে তাই চাহিদাও স্থির থাকবে, তাই চাহিদা রেখা এক্ষেত্রে সবসময় অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়, তাই গড় আয় সবসময় প্রান্তিক আয়ের সমান হয়ে যায়। এছাড়া বলা হয়েছে দাম পরিবর্তনশীল হলে অর্থাৎ চাহিদা রেখা নিম্নমুখী হলে AR>MR হয়। অর্থাৎ দাম যদি সর্বদা পরিবর্তনশীল হয়, ওঠানামা করতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু চাহিদা রেখারও ওঠানামা হয়, কম বা বেশি হতে থাকে। তাই সেক্ষেত্রে চাহিদা রেখা নিম্নমুখী হয়, ক্রমশ নিচের দিকে ডাউন হয়ে হ্রাস পায়। তাই সেক্ষেত্রে গড় আয় সবসময় প্রান্তিক আয়ের থেকে বেশি হয়, গ্রেটার দেন হয়। এছাড়া বলা হয়েছে গড় আয়, প্রান্তিক আয় এবং স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক হলো MR=AR 1-1/E অথবা MR=P 1-1/E। অর্থাৎ স্থিতিস্থাপকতা বলতে আমরা ইলাস্টিসিটির কথা বলেছি, তাই MR বা মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয় যদি নির্ণয় করতে হয় বা এদের সম্পর্ক যদি স্থাপন করতে হয় তাহলে সেক্ষেত্রে AR এভারেজ রেভিনিউ সবসময় 1-1/E হবে। অর্থাৎ এক্ষেত্রে গড় আয় নির্ণয় করতে গেলে আমাদের 1-1/E করে দিতে হবে। এছাড়া আমরা পি অর্থাৎ প্রাইস দামকে যদি নির্ধারণ করতে চাই তাহলে সেক্ষেত্রে সেম 1-1/E করে দিলে আমরা এই ধরনের গড় আয়, প্রান্তিক আয় এবং স্থিতিস্থাপকতার সম্পর্ক নির্ণয় করতে পারব। এছাড়া বলা হয়েছে যে কোনো বাজার ব্যবস্থায় ফার্মের মুনাফা সর্বাধিকরণের শর্ত হলো MR=MC। MC রেখা MR রেখাকে নিচের দিকে ছেদ করে বা MC
রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হয়। অর্থাৎ যদি মুনাফা অর্জন করতে হয়, কোনো প্রতিষ্ঠানকে যদি মুনাফা অর্জন করতে হয়, তাহলে এমআর অর্থাৎ মার্জিনাল যে রেভিনিউ তাকে এমসি অর্থাৎ মার্জিনাল কস্টের সমান সমান করে দিতে হবে। অর্থাৎ যে প্রান্তিক ব্যয় সেই প্রান্তিক ব্যয় সমান করতে হবে। অথবা আমরা বলতে পারি যে প্রান্তিক ব্যয় যদি প্রান্তিক আয়ের সমান হয় তাহলে সেক্ষেত্রে মুনাফা সর্বাধিক হবে। এছাড়া বলা হয়েছে এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় রেখা এমআর অর্থাৎ মার্জিনাল রেভিনিউ প্রান্তিক আয় রেখাকে নিচের দিকে ছেদ করে বা এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হলে সেক্ষেত্রে মুনাফা সর্বাধিক হবে। অর্থাৎ খরচা কমাও, উৎপাদনশীলতা বাড়াও এবং সেখান থেকে বিক্রি বাড়াও, অটোমেটিকলি আয় বৃদ্ধি পাবে। তো সেই ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাই বলা হয়েছে যে মার্জিনাল কস্ট যদি মার্জিনাল রেভিনিউ থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠান সর্বাধিক মুনাফা অর্জন করতে পারবে। এছাড়া বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য দাম বা প্রাইস প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান হয়, অর্থাৎ পি ইজিক্যাল টু এমসি হয়। কিন্তু একচেটিয়া বাজারে ভারসাম্য দাম পি গ্রেটার দেন প্রান্তিক ব্যয় বা এমসি হয়। অর্থাৎ ভারসাম্য দাম বলতে এখানে ইকুইলিব্রিয়াম প্রাইসকে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যয় যদি কম হয় তাহলে অটোমেটিকলি সেই উৎপাদিত দ্রব্যের দাম কম হবে। তাই এখানে বলা হয়েছে ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস যদি প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্টের সমান হয় তাহলে পি ইজিক্যাল টু এমসি হবে, অর্থাৎ প্রাইস প্রান্তিক ব্যয়ের সমান। কিন্তু একচেটিয়া বাজারে ভারসাম্য দাম যদি পি গ্রেটার দেন এমসি হয়, অর্থাৎ একচেটিয়া বাজারে কি হয়, একচেটিয়া বাজারে বিক্রেতা তার বিক্রয় করা দ্রব্যের দাম বাড়াতেও পারে কমাতেও পারে, অর্থাৎ সে নিজের মনোপলি অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের দামকে কম বেশি করতে পারে। তাই সেক্ষেত্রে প্রাইস বা দাম সর্বদা প্রান্তিক ব্যয় বেশি হয়, এমসির থেকে গ্রেটার দেনে চলে, বেশি হয়। এছাড়া বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালীন ভারসাম্য অবস্থায় ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে যখন পি গ্রেটার দেন এসি হয়। স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে যখন পি ইজিক্যাল টু এসি হয়। ক্ষতি সত্ত্বেও উৎপাদন করতে পারে যখন পি ইজিক্যাল টু এভিসি লেস দেন এসি হয়। অর্থাৎ অস্বাভাবিক মুনাফা তখনই একটি প্রতিষ্ঠান অর্জন করতে পারবে যখন কোনো দ্রব্যের মূল্য বা দাম প্রাইস যদি এভারেজ কস্টের অর্থাৎ গড় ব্যয় বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠান ভারসাম্য অবস্থায় স্বল্পকালীন প্রতিযোগিতামূলক বাজারে ম্যাক্সিমাম প্রফিট অর্জন করতে পারবে। আবার যদি স্বাভাবিক মুনাফা কোনো প্রতিষ্ঠানকে অর্জন করতে হয় অর্থাৎ নর্মাল প্রফিট যদি অর্জন করতে চায় তাহলে সেক্ষেত্রে প্রাইস এবং এভারেজ কস্ট সমান সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে নর্মাল প্রফিট অর্জন করতে পারে একটি প্রতিষ্ঠান। আবার ক্ষতি সত্ত্বেও যদি উৎপাদন করতে থাকে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু তবুও সে উৎপাদনশীলতা বন্ধ করেনি, বজায় রেখেছে, তাহলে সেক্ষেত্রে দামকে কি করতে হবে, প্রাইসকে এভিসি এভারেজ ভেরিয়েবল যে কস্ট যে গড় পরিবর্তনশীল ব্যয় তার থেকে এসি এভারেজ কস্টকে গড় খরচকে ব্যয়কে কম করতে হবে, তবে ক্ষতি হওয়া সত্ত্বেও একটি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বজায় রাখতে পারবে। এছাড়া বলা হয়েছে ভারসাম্য উৎপাদন স্তরে পি ইজিক্যাল টু এসি হলে ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে, একে আয় ব্যয় সমতার বিন্দুও বলা হয়। অর্থাৎ উৎপাদনের ভারসাম্য অবস্থায় পি ইজিক্যাল টু যদি এসি হয় অর্থাৎ প্রাইস দাম কোনো প্রোডাক্টের মূল্য যদি এসি এভারেজ কস্ট গড় ব্যয়ের সমান যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যে স্বাভাবিক মুনাফা অর্জন করে, যে নর্মাল প্রফিট গেইন করে, তো তাকে আমরা বলছি আয় ব্যয় সমতার বিন্দু, অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। কিন্তু যদি ভারসাম্য উৎপাদন স্তরে পি ইজিক্যাল টু এভিসি লেস দ্যান এসি হয় তাহলে ফার্ম ক্ষতি সত্ত্বেও উৎপাদনশীলতা চালিয়ে যেতে পারে, একে উৎপাদন বন্ধের বিন্দু বলা হয়। যেটা আমরা একটু আগেই দেখলাম, ক্ষতি সত্ত্বেও কোনো প্রতিষ্ঠান যদি উৎপাদনশীলতাকে বজায় রাখতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে এভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড়
পরিবর্তনশীল ব্যয়কে কম করতে হবে, এসি অর্থাৎ এভারেজ ব্যয়ের থেকে কম যদি করে তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বজায় রাখতে পারবে ক্ষতি হওয়া সত্ত্বেও। তো এই ধরনের অবস্থাকে অর্থনীতির ভাষায় উৎপাদন বন্ধের বিন্দু বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকায় দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় সমস্ত ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, যেটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করলাম। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু কোনো প্রোডাক্টের দাম স্থির থাকে, যেহেতু অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে, ক্রেতার কাছে কোনো দ্রব্য কেনার অজস্র অপশন থাকে, তাই সেক্ষেত্রে মুনাফা একটি স্বাভাবিক স্তরেই গ্রো করে, অর্থাৎ প্রফিট একটি স্বাভাবিক স্তরেই অর্জন করা যায়, ম্যাক্সিমাম প্রফিট সেখানে অর্জন করা যায় না। তো এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমরা প্রাইস ডিসক্রিমিনেশন অর্থাৎ দাম পৃথকীকরণ সম্বন্ধে আলোচনা করব এবং ফাইন্যান্সিং বা অর্থ সংস্থান সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।